এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন লোকসভার দখলদারি আর আমি আপনাদের সঙ্গে সব্যসাচী। আজকের লোকসভা দখলদারিতে রাজনৈতিক আলোচনা যেমন করব, তার সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করতেই হবে সেটা হচ্ছে যেভাবে রামেলের আঘাত পড়েছে, আছড়ে পড়েছে, এবং তার যেভাবে তার পূর্বাভাসের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যেভাবে আমরা যদি বলি মেদিনীপুর, দীঘা, ওইদিকে যেভাবে ঝড় জল আরম্ভ হয়েছে, আমাদের এদিকেও ঠিক তাই, দক্ষিণবঙ্গের উপর দিয়েও ঠিক একই রকমভাবেই যাবে। তো সেই জায়গাতে মানুষকে সতর্ক হওয়ার জন্য বা বিভিন্ন জায়গায় টোল ফ্রি নাম্বারও ব্যবস্থা করা হয়েছে, আপৎকালীন নাম্বার, যেগুলোতে আপনি যদি বিপদে পড়েন বা কোনো রকম কোনো সমস্যার মধ্যে পড়েন সেই জায়গায় সেই নাম্বারে যোগাযোগ করবেন। রাজ্য সরকারের পক্ষ থেকে এটা করা হয়েছে। কিন্তু বিষয় হচ্ছে যে এরকম প্রত্যেকবারেই বিভিন্ন আমরা দেখছি যে আইলা থেকে আরম্ভ করে, আমফান থেকে আরম্ভ করে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আমরা একবার এক একটা ঘূর্ণিঝড় আসে এবং তোলপাড় করে দিয়ে চলে যায়, ক্ষত বিক্ষত হয়ে যায় সাধারণ মানুষ। একদম অস্বীকার করার কোনো জায়গা নেই। পণ্ডিতা, আমাদের এই আলোচনায় আমার সঙ্গে যিনি আছেন বিশিষ্ট সাংবাদিক তমন দাস পণ্ডিত। পণ্ডিতা, আমরা যে আলোচনার মধ্যে যাচ্ছি আর কি, সেটা হচ্ছে যে এই যে রমেলের যে ঝামেলা একদম যেভাবে ঢুকছে আর কি, এবং সুন্দরবন সংক্রান্ত, যদিও যেটা বাংলাদেশ সুন্দরবনের দিকটাও বেশি থাকছে, কিন্তু এর পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ যারা একদম সাগরের পাড়ে যাদের বসবাস, তাদের একদম খুব বাজে অবস্থার মধ্যে দিয়ে তারা দিন কাটাচ্ছে। আমি তো সকালবেলা দিলাম অনেকের রান্না বান্না পর্যন্ত হয়নি, ক্যাম্পে যাওয়ার জন্য তারা তৈরি করছে। না, এই প্রসঙ্গে এই রমেলের এটা আলোচনা হবে। এই প্রসঙ্গে তোমার মনে থাকবে আমফান, তখন একটা যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, বিভৎস পরিস্থিতি, তখনও কিন্তু প্রায় এই ধরনের ঘটনাই ঘটেছিল। এবং খুব স্বাভাবিকভাবেই এই যে আমফানই হোক বা এই ধরনের যে বিভিন্ন ধরনের যে এই যে প্রাকৃতিক দুর্যোগের যে কাণ্ডগুলো ঘটে, সেগুলো মূলত কিন্তু উপকূলবর্তী এলাকায় ঘটে, সমুদ্র উপকূলবর্তী এলাকায় ঘটে। ফলে তোমার যে একটা যে মূলত যারা এটা নিয়ে, এবং যে প্রভাবটা সব থেকে বেশি পড়ে সেটা উপকূলবর্তী এলাকার শহর গ্রামগঞ্জগুলোতে পড়ে, এবং সব থেকে বেশি যারা এটা ক্ষতিগ্রস্ত হন তারা হচ্ছেন এই উপকূলবর্তী এলাকার বাসিন্দারা। এবং আমফানে আমরা দেখেছিলাম যে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এমনকি প্রধানমন্ত্রীকে তাকে আসতে হয়েছিল এখানে, তিনি কিন্তু এখানে সরেজমিনে আকাশপথে সেখানে কিন্তু ক্ষয়ক্ষতি দেখতে এসেছিলেন। একই ঘটনা ঘটেছিল উড়িষ্যার দিকে, এবং উড়িষ্যার সেখানেও কিন্তু ভয়ঙ্কর ধরনের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। এবং সেই আমফানের, তুমি জানো যে আমফানের যে প্রভাব এবং আমফানের যে ক্ষতিগ্রস্ত মানুষ, তারা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু অনেকেই কিন্তু সেই ক্ষতিটা কিন্তু কাটিয়ে উঠতে পারেননি। সেই যে ভয়ঙ্কর যেভাবে যে তার উপরে আজকে ফের যে বিভৎস যে প্রাকৃতিক দুর্যোগ যেটা ধেয়ে আসছে বা এসে গেছে, তুমি বলতে পারো একদম একদম সেটা একদম এক কথায় বলতে গেলে উত্তাল সমুদ্র থেকে আরম্ভ করে আমরা দীঘার ছবি দেখছিলাম। স্বাভাবিক উপকূলবর্তী এলাকাতে সেই উত্তাল সমুদ্র তো থাকবেই, এবং দীঘাতে তা পর্যটক শূন্য করা হয়েছে দীঘাকে। এবং অন্যান্য যেটা খুব স্বাভাবিকভাবে যেটা হয় সেটা হচ্ছে যে যারা মাছ ধরতে যান তাদেরকেও সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। কিন্তু এগুলো তো খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন যারা সেই উপকূলবর্তী এলাকার যে বাসিন্দা যারা, তাদের আমরা জানি যে তারা কতটা দুর্যোগের মধ্যে কতটা ক্ষতিগ্রস্ত এবং কতটা কষ্টে থাকেন। সেই আমফানের পরিস্থিতি আমরা জানি, এবং পরবর্তী ক্ষেত্রে এই আমফান নিয়ে যে ভয়ঙ্কর রাজনীতি এই রাজ্যে হয়েছে, এবং সেই সাধারণ মানুষ তাদের প্রচুর টাকা সেখানে কিন্তু গ্রামের যারা অনেক
যারা প্রচুর সম্পত্তি নষ্ট হয়েছে, স্থানীয় মানুষ, তারা কিন্তু সেই টাকাটা কিন্তু ঠিকমতো তাদের উপরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে সেই টাকাটা বিলাতে পারেননি বা বিলিয়ে দেননি। ফলে তারা কিন্তু যে তিমিরে সেই তিমিরেই রয়ে গেছেন। তারা কিন্তু সেই এবং তাদেরকে যে সরকারি যে অনুদান, যেটা সেই একটা আশ্রয় নিতে হয় তাদেরকে শেষ পর্যন্ত সরকারি একটা ক্যাম্পে, তারা কিন্তু সেই ক্যাম্পে যেটুকু ব্যবস্থা বা যেটুকু খাওয়া দাওয়া, অথচ তাদের নামে যে টাকা পয়সা আসছে সেই টাকা পয়সাগুলো কিন্তু প্রচুর টাকা পয়সা নয়ছয় হয়েছে। আমরা দেখেছি পরবর্তী ক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে স্বয়ং বলতে হয়েছে যে যারা টাকা নিয়েছেন টাকা ফেরত দিন, এই কথাটাও বলতে হয়েছে। এবারে মাত্র বছর দুয়েকের ব্যবধানে ফের এই যে বিভৎস এবং ভয়ঙ্কর যে এই যে প্রাকৃতিক দুর্যোগের যে সম্মুখীন হচ্ছে এই উপকূলবর্তী এলাকা, তার ফলে এবারে একটা কথা মনে রাখতে হবে যে এটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাজ্যের কাছে। কেননা 1 তারিখে এখানে সপ্তম দফার নির্বাচন 9টি কেন্দ্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। এবং একটা কথা মনে রাখতে হবে যে এই কেন্দ্রগুলোর বেশিরভাগ কেন্দ্র কিন্তু সেই উপকূলবর্তী এলাকায় রয়েছে পড়েছে বলে সেখানে কিন্তু এই কেন্দ্রগুলোতে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা যাচ্ছে। ফলে একটা কথা মনে রাখতে হবে যে এই কেন্দ্রগুলোর নিয়ে বিভিন্ন দলের, বিশেষ করে যে বড় দল যে যুযুজান 2 দল অর্থাৎ বিজেপি এবং তৃণমূল, তাদের যে প্রচার যেগুলো ছিল সেই সমস্ত প্রচারও বন্ধ হয়ে গেছে। অবশ্যই সেই প্রচারকে বন্ধ করতে হয়েছে, কারণ এই প্রচার বন্ধ না করলে প্রচুর প্রথমত সেখানে মানুষের পক্ষে আসা সম্ভব ছিল না সেই জনসভাতে, এবং এলে পরেও অত্যন্ত দুর্যোগের মুখে পড়ে তারা প্রচুর ক্ষতিগ্রস্ত হতেন। ফলে এটা খুব স্বাভাবিকভাবে সেই প্রচার যেমন বন্ধ হয়েছে। আর একটা কথা মনে রাখতে হবে যে যদি কতটা ভয়ঙ্করভাবে এই এই দুর্যোগটা আঘাত করবে উপকূলবর্তী মানুষকে এবং এই কেন্দ্রগুলোতে যেগুলোতে ভোট হওয়ার কথা, ফলে তারা সেই ভোট দেওয়ার অবস্থায় থাকবেন কিনা, এবং তাদের অনেককেই হয়তো সরিয়ে নিয়ে যাওয়া হবে ক্যাম্পগুলোতে। ফলে সেই ক্যাম্প থেকে এসে তারা তাদের যে ভোট দান প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে পারবেন কিনা, এটাও কিন্তু একটা প্রশ্নের মুখে পড়বে। ফলে যেটা দাঁড়াবে যে হয়তো এমন পরিস্থিতি দাঁড়াতে পারে যে বাধ্য হয়ে ভোট প্রক্রিয়াকে কিন্তু হয়তো পিছিয়ে দেওয়া হতে পারে। অন্তত কয়েকটি কেন্দ্রে হয়তো ভোটকে পিছিয়ে দেওয়া হতে পারে। আমার মনে হয়েছে যে এটা নির্ভর করবে সম্পূর্ণভাবে যে কতটা ক্ষয়ক্ষতি, কি পরিস্থিতি দাঁড়িয়ে আছে তার উপর, কতটা দুর্যোগ, কতটা ভয়ঙ্করভাবে সেখানে আছড়ে পড়ছে। এবং এটা খুব স্বাভাবিকভাবেই এটা বাংলাদেশে চলে যাওয়ার কথা, কিন্তু সেটা যাওয়ার আগেও আগামীকাল অত্যন্ত ভয়ঙ্কর এই যে দিনটা, এবং আগামীকাল কি পরিস্থিতি কোথায় থাকে, এবং এইটার যে সম্পূর্ণভাবে গোটা দক্ষিণবঙ্গেই কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু এই রেনালের প্রভাবটা কিন্তু পড়েছে। কারণ হচ্ছে যে যেগুলো উপকূলবর্তী এলাকা সেগুলো হচ্ছে তোমার দীঘা হোক অথবা সুন্দরবনের সন্দেশখালী হোক ইত্যাদি, মথুরাপুর হোক, যেভাবেই হোক, এই যে উপকূলবর্তী যে এলাকাগুলো, এগুলো বাদ দিল দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা, বিশেষ করে পূর্ব বর্ধমান এবং কিছুটা হলেও পশ্চিম বর্ধমান, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু এই রেমালের প্রভাবটা কিন্তু অনুভব করা যাচ্ছে, কারণ প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। এবং সব থেকে বড় জিনিস দাদা সেটা হচ্ছে যে প্রায় 21 ঘন্টার জন্য সমস্ত ফ্লাইট বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, একদম আন্তর্জাতিক এবং জাতীয় ডোমেস্টিক সমস্ত ফ্লাইট বন্ধ হয়ে গেছে। 54টি ফ্লাইটকে বাতিল করতে হয়েছে, ট্রেনগুলো বন্ধ হয়ে গেছে। খুব স্বাভাবিকভাবে এটা বন্ধ করা, এবং আরো যেগুলোর দূরপাল্লার বাস নিশ্চয়ই সেগুলো বন্ধ হয়ে যাবে। এটা খুব স্বাভাবিক। প্রশাসন যা ব্যবস্থা নেওয়ার নিশ্চয়ই প্রশাসন ব্যবস্থা নেবে, কিন্তু মনে রাখতে হবে যে এই ধরনের যে দুর্যোগ যেগুলো ঘটে, এই দুর্যোগে কিন্তু কোনোটাই কিন্তু প্রশাসনের হাতে নয়। ফলে দুর্যোগকে আটকানোর মতো
একমাত্র প্রশাসনের হাতে থাকে যে উপকূলবর্তী মানুষকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া ছাড়া আর তো প্রশাসনের কিছু করার নেই। কারণ দুর্যোগ তার মতো আসবে, তার মতো যাবে, তার মতো আঘাত আনবে, তার মতো ক্ষতি করে দিয়ে তারা চলে যাবে। সুতরাং প্রকৃতির যে রোষ, এই রোষ থেকে আপাতত মুক্তি ঘটছে না, অন্তত আগামী 24 ঘন্টা, এতে কোনো সন্দেহ নেই। ফলে ভোটের প্রচারের যে একটা শেষ প্রচারের বাধা, হ্যাঁ, শেষ প্রচারে যেরকম একটা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হওয়ার কথা, এবং খুব গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিতে কিন্তু আগামী 1 তারিখে ভোট হওয়ার কথা ছিল। তার মধ্যে হচ্ছে বসিরহাট, ডায়মন্ড হারবার, বারাসত, ডায়মন্ড হারবার এবং কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর এবং দমদম, এগুলো তো আছেই। এই যে 9টি কেন্দ্র, এই 9টি কেন্দ্রের মধ্যে 5টি কেন্দ্রই কিন্তু প্রায় উপকূলবর্তী এলাকার প্রভাবে কিন্তু প্রভাব পড়বে। শুধু উপকূলবর্তী প্রভাবের কথা, যদি ধরো এই দুর্যোগ যদি যেভাবে এগিয়ে আসছে বা এই দুর্যোগ সম্বন্ধে আবহাওয়াবিদরা যেভাবে বলছেন, তাতে কিন্তু গোটা দক্ষিণবঙ্গ এবং কলকাতা জুড়েই কিন্তু একদম পরিস্থিতি কিন্তু খুব যে ভালো থাকবে তা নয়। উপকূল এলাকায় যেভাবে মানে যে বিভৎসভাবে ক্ষতিগ্রস্তের আশঙ্কা থাকবে, সেই প্রভাবটা কিন্তু গোটা দক্ষিণবঙ্গ জুড়েই পড়বে একদম খুব স্বাভাবিকভাবেই। এবং গোটা দক্ষিণবঙ্গের মধ্যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে উপকূলবর্তী এলাকাগুলো। হয়তো দূরে দূরে অঞ্চলগুলো, সেখানে বৃষ্টিপাত ঘটবে, সেখানে প্রচুর হাওয়ার তাণ্ডব চলবে, কিন্তু সেখানে মানুষের ক্ষতিটা কম হবে। কিন্তু মানুষের ক্ষতি হবে একেবারে যেগুলো উপকূলবর্তী এলাকা, যেগুলো মানুষ, বিশেষ করে সুন্দরবন এলাকা, বিশেষ করে দীঘা এলাকা, অর্থাৎ পূর্ব মেদিনীপুর ইত্যাদি এলাকাগুলো। ফলে এখন যেটা দেখার যে সেটা কতখানি স্থায়ী হয় এবং কতটা তারা ক্ষতিগ্রস্ত হয়, এবং সেটা আগামী নির্বাচনকে সেখানে তারা কতটা প্রভাবিত করে, এটাও কিন্তু। আচ্ছা, এটা তো নয় রুমেলের গল্প গেল, যে রুমেল যেহেতু সে তার হাত নখ সমস্ত কিছুই বার করেছে এবং একদিক দিয়ে মানে সে তার থাবা বসানোর জন্য একদম সম্পূর্ণভাবে তৈরি। কিন্তু অন্যদিকে যদি আমি নির্বাচনের কথা বলি, শেষ দফার নির্বাচন 1 তারিখ, আমরা যদি দেখি যে 25 তারিখ মানে গতকাল যেভাবে নির্বাচন হয়েছে, এবং সেই নির্বাচনকে ঘিরে বিভিন্ন সময় আমরা যদিও খুব বড় ধরনের অভিযোগের জায়গা কিছু পাচ্ছি না, কিন্তু একটা জায়গা আমরা বলতেই পারি, সেটা হচ্ছে যে কেশপুরের ক্ষেত্রে একটা রিপোলিং এর কথাবার্তা চলছে বা এই ধরনের অভিযোগ, দাবি জানানো হয়েছে যাতে কেশপুর থেকে রিপোলিং বিজেপির পক্ষ থেকে। আবার আমরা যদি দেখি তো যেটা নিয়ে আজকে সংবাদ মাধ্যম থেকে আরম্ভ করে সোশ্যাল মিডিয়ায় সব জায়গাতেই একটা চর্চার বিষয় হয়েছে, সেটা হচ্ছে যে দেবাংশু তমলুকের যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, দেবাংশু একটি ভিডিও সে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে, এবং সেখানে দেখা যায় যে তার কাছে তার কথা অনুযায়ী, যদিও এই ভিডিওর সত্যতা আমরাও যাচাই করিনি, কিন্তু সেখানে যেটা ভাবে প্রকাশ করা হচ্ছে যে সেখানে নাকি অবাধ ছাপ্পা মারা হচ্ছে, এবং সেখানে ওই বুথের মধ্যে বেশ কিছু মানুষ দাঁড়িয়ে আছে, এটা ভিডিওর জায়গা। কিন্তু নির্বাচন কমিশন বিষয়টাকে প্রথম কথা হচ্ছে তাদের কথা যেটা, সেটা হচ্ছে যে এটা সম্পূর্ণ ভুল তথ্য, এবং এটা যেটা মক ট্রায়াল চলছিল আর কি, সেই তার ভিভিপ্যাটকে আলাদা করার বিষয়ে যে জায়গাটা ছিল সেই ভিডিও, এবং সেটা এত মানে এটা যে ওনাদের কাছে বা কোনো রাজনৈতিক দলের কাছে কি করে যায়, এটাও কিন্তু একটা বড় প্রশ্নের মুখে পড়েছে। নিশ্চয়ই ভিভিপ্যাটের সেই যে ভিডিও, সেই ভিডিও তার কাছে পৌঁছলো কি করে, এটা অত্যন্ত গর্হিত কাজ, এবং সেটা কিভাবে পৌঁছলো সেটা তো এখন নির্বাচন কমিশনের তদন্তের বিষয় একদম। কিন্তু দেবাংশু যেটা করলেন, সেটা দিয়ে উনি যাই প্রমাণ করতে চাইলেন, তাতে সেটা যদি উনি একদিকে প্রমাণ করতে চান যে সেখানে বিজেপির লোকরা প্রচুর ছাপ্পা মারছে ইত্যাদি ইত্যাদি, তাহলে অন্য দিক দিয়ে দেখতে গেলে তাহলে আরেকটা দিক দেখতে হবে যে কেশপুরে সেখানে একদল লোককে দেখা গেল, একদল লোক শুধু নয়, গ্রামের প্রচুর মানুষ এবং মহিলা সহ তারা লাঠি সোটা হাতে শুধু ছুটে এলেন না,
সেখানে আমরা দেখলাম যে সেখানে রীতিমতো লাঠি খেলা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে বাধা দেওয়ার জন্য, সম্পূর্ণ রাস্তা অবরোধ করে সেখানে আগুন জ্বালানো হয়েছে। সুতরাং এটাও কিন্তু সেই ক্ষেত্রে, এবং এটা ধরে নেওয়া হয়েছে যে কেশপুরে কেন এটা করা হয়েছে এবং যারা করা হয়েছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশন কিছু জানায়নি। কিন্তু এই নির্বাচন কমিশন এটা নিয়ে কিন্তু যেমন কিছু জানায়নি, অন্যদিকে নির্বাচন কমিশন কিন্তু এই যে ভিডিও যেটা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, সমাজ মাধ্যম, একদম এক কথায় বলতে গেলে সেখানে এটাকে কিন্তু নির্বাচন কমিশন সরাসরি খারিজ করে দিয়েছে যে না, এটা সম্পূর্ণ ভুল তথ্য। না, এটা ঠিক, নির্বাচন কমিশন খারিজ করেছে, এবং এই ভিভিপ্যাটের ভিডিও বাইরে কি করে গেছে ইত্যাদি ইত্যাদি এগুলো তদন্ত সাপেক্ষ এবং তারা খারিজ করেছে। কিন্তু নির্বাচন কমিশনের কাছে মানুষ যে আশা করেছিল এইবারে অন্তত, যে নির্বাচনটা অন্তত ইতিপূর্বে যেভাবে নির্বাচন হয়েছে এই রাজ্যে, এবারে অন্তত সেই বদনাম থেকে মুক্তি ঘটতে পারে এইরকম একটা আশা সাধারণ মানুষের ছিল। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল যে বিভিন্ন জায়গাতে প্রার্থীদের ঘিরে গো ব্যাক, এবং সেখানে তাদের প্রার্থীদের তুমি একটা জিনিস ভাবো যে যিনি প্রার্থী এবারে নতুন তিনি প্রার্থী হয়েছেন প্রণব টুডু, আমি যদি ঝাড়গ্রামের কথা বলি, ঘাটালে ওনাকে যেভাবে মারা হয়েছে, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, মানে এটা আমরা কোথায়, মানে কোথায় বসবাস করছি, কি কোন জায়গা এটা? আমি সেখানেই আসছি কেন আমরা দেখেছি যে তার আগের রাত্রেই সেখানে একজন অত্যন্ত অন্তজ শ্রেণীর একজন মহিলা, একজন বয়স্ক মহিলা, সেটা তো দুদিন আগে হয়েছে, গতকালও মানে নির্বাচনের আগের দিনও তৃণমূল কংগ্রেসের একজন নেতাও তারও সে মহিষা দলের তাকে মার্ডার করে দেওয়া হয়েছে রাস্তার উপরে। পুলিশের যে তৎপরতা আমরা দেখতে পেয়েছি, হ্যাঁ, যে তারপরেই সেখানে 5 জন অ্যারেস্ট হয়েছে এবং বিরোধী দলের 5 জনকে সেখানে তারা গ্রেপ্তার করতে পেরেছে। কিন্তু এই ঘটনার সঙ্গে এই যে মহিলা যে মৃত্যু, তার সঙ্গে কিন্তু খুব একটা যে গ্রেপ্তার একজন সম্ভবত গ্রেপ্তার হয়েছে। তো যেভাবেই হোক, আমি সেটা বলতে চাইছি না, আমি বলছি যে এই যে রক্তপাত, সেটা যে কোনো দলেরই হোক, এই রক্তপাতটা নির্বাচনের সময় কেন ঘটবে, এবং যিনি প্রার্থী তার নিরাপত্তার দায়িত্বটাও কিন্তু নির্বাচন কমিশনের থাকা উচিত। কারণ প্রার্থীদের কিন্তু অধিকার আছে প্রত্যেকটা বুথে ঘুরে ঘুরে তাদের দেখার অধিকার আছে যে সেখানে ভোট কেমন হচ্ছে না হচ্ছে ইত্যাদি। অথচ কার্যক্ষেত্রে দেখা গেল যে কখনো প্রার্থীদের গো ব্যাক করে ধ্বনি দিয়ে তাকে সেই বুথ থেকে ভোটে ঢুকতে দেওয়া হচ্ছে না, কখনো দেখা যাচ্ছে যে তাকে শারীরিকভাবে এতটাই আঘাত করা হচ্ছে যে হয়তো ডক্টর টুডু তিনি বেঁচে গেছেন, কিন্তু তিনি মানে একটু বেকায়দায় হলে তিনি হয়তো তার মৃত্যুও ঘটতে পারত। এছাড়া কেশপুরে যে ঘটনাটা আমরা দেখলাম, সেই কেশপুরে আমরা কিন্তু গত 25-30 বছর ধরে একইভাবে কেশপুরের যে ভোটের সময় যে ঘটনাটা ঘটে, সেই ঘটনাটা কিন্তু আবার ঘটল। এবং কেশপুর বাম আমল থেকে, এবং এক সময়ে আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন যে কেশপুর হচ্ছে বামেদের শেষপুর, সেই কেশপুর থেকেই কিন্তু তারপরে কিন্তু বারবার কেশপুর কিন্তু খবরের শিরোনামে এসেছে, এবং গতকালও আমরা দেখলাম সেই কেশপুরই শিরোনামে এলো একদম, এবং সেখানে আগুন জ্বলল, সে রাস্তা বন্ধ হলো, কিছু মানুষ সেখানে লাঠিসোঁটা নিয়ে তারা রাস্তা বন্ধ করে রাখলেন, এবং কেন্দ্রীয় বাহিনী অত্যন্ত সংযমের সঙ্গে তারা কিন্তু কাজটি করলো। এবং সেখান থেকে আরেকটা কথা মনে রাখতে হবে যে সংবাদ মাধ্যমের গাড়ি সেটাও কিন্তু বাদ যায়নি একদম তাদের রোষ থেকে। কিন্তু কেন্দ্রীয় বাহিনী যেভাবে অত্যন্ত সংযমের সঙ্গে তারা নিজেদেরকে বলা যায় যে সংযত করে সেখান থেকে ফিরে চলে এলো, না হলে কেন্দ্রীয় বাহিনীর সেখানে যদি কোনো রকমের ব্যবস্থা নিতে যেত, আমার ধারণা সেখানে একটা অত্যন্ত
মানে আরেকটা শীতলকুচির মতন ঘটনা ঘটতে পারতো হয়তো, অথবা শীতলকুচি হোক না হোক অত্যন্ত অনভিপ্রেত একটি ঘটনা ঘটতে পারত, যার ফলে সেখানে কিন্তু এই নির্বাচনে মানে একটা খুব বড় প্রভাব পড়তে পারত। ফলে সেখান থেকে যেভাবেই হোক যারাই সেখানে রাস্তা বন্ধ করেছে, যাই করেছে সেটা তাদের ব্যাপার, সেখানে কারা ভোট দিয়েছে না দিয়েছে, যদিও একমাত্র সেখানে বিজেপির যিনি প্রার্থী তিনি নির্বাচন কমিশনের কাছে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন। কিন্তু এই কথাটা মনে রাখতে হবে যে পুনর্নির্বাচনের দাবি জানালেও এবং পুনর্নির্বাচনের দাবি যদি নির্বাচন কমিশন মেনেও নেয়, তাহলেও যে সেই কেশপুরে যে সুষ্ঠুভাবে নির্বাচন হবে এটা নিয়ে কিন্তু একটা সন্দেহ থেকেই যায়। কারণ ওই এলাকার মানুষ তারা আজ পর্যন্ত সেখানে কখনো নির্বিঘ্নে কোনো নির্বাচন তারা সেখানে দেখেননি। মনে রাখতে হবে যে গত বছরে 2019-এ দেব তিনি কেশপুর থেকে তিনি 1 লক্ষের ওপরে ভোটে তিনি কিন্তু লিড পেয়েছিলেন, এবং অন্যান্য যে 6টি বিধানসভা তার কেন্দ্রে রয়েছে সেই 6টি বিধানসভাতে কিন্তু তারা এতটা লিড দিতে পারেনি। ফলে দেব কিন্তু তিনি মানে খুব বড় ভোটে জয়লাভ করতে পেরেছিলেন। কিন্তু এবারেও কিন্তু সে নির্বাচন কমিশনের এটার উপরে নজর রাখা উচিত ছিল যে অন্তত যেখানেই হোক মানুষ তার ভোটটা দিতে পারছে কিনা সেটার উপরে নজর রাখা উচিত ছিল। বারবার অভিযোগ উঠছে যে কেশপুরে মানুষ তাদের ভোটটা ঠিকমতো দিতে পারেনি, ফলে সেখানে বিজেপির প্রার্থী তিনি পুনর্নির্বাচন দাবি করলেন। সেটা মানবে কি মানবে না, বা অথবা মানা হবে কি হবে না, সেটা নির্বাচন কমিশনের উপরে নির্ভর করে, এখানে আমাদের কিছু করার নেই। কিন্তু আমার যেটা মূল কথা যে এই 6ষ্ঠ দফা নির্বাচনে পশ্চিমবঙ্গ কিন্তু ফের তার চিরপরিচিত রূপের দিকে ফিরে যাচ্ছে, ছবিতে ফিরে এসেছিল। এটা খুব দুর্ভাগ্যজনক। যদিও আমরা আশা করি যে 1 তারিখে যে ভোট নির্বাচনটা হবে শেষ দফা, 7ম দফা, অন্তত 7ম দফা নির্বাচনে কিছুটা হলেও মানুষ তাদের ভোটটা অন্তত তাদের ভোটটা অন্তত দিতে পারবেন এবং নির্বাচন কমিশন শান্তি বজায় রাখতে পারবে, এটা কিন্তু আশা করা যায়। কিন্তু পাশাপাশি এই কথাটা মনে রাখতে হবে যে 7ম দফার ভোটে যে কেন্দ্রগুলোতে ভোট হবে তার অনেকগুলি কেন্দ্রই কিন্তু বেশ দুর্গম কেন্দ্র। আজকে আমি তোমাকে বলি, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে একটা মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে এখন রাজনৈতিক সবার থেকে বেশি প্রয়োজন হচ্ছে মানুষ দুর্যোগের কবলে যেসব মানুষ আছে তাদের পাশে দাঁড়ানোটা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এটাই তো হওয়া উচিত, একদম এটাই হওয়া উচিত, এবং আমার মনে হয় প্রত্যেকটা রাজনৈতিক দলই সেটাই করবে। এবং প্রত্যেকটা রাজনৈতিক দল, যেমন শুভেন্দুর যেমন মথুরাপুরে সভা ছিল, তেমনি সুকান্ত মজুমদারের সভা ছিল, তারা সভা বাতিল করেছে। সুকান্ত শুভেন্দু সবারই সমস্ত সবাই বন্ধ হয়েছে, এবং মুখ্যমন্ত্রীর সভা বাতিল হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা বাতিল হয়েছে, এবং মানুষের পাশে দাঁড়ানোর কথা আজকে আসছে। মানুষের পাশে অবশ্যই না, তোমাকে আমি বলি যে সেটা হচ্ছে যে অভিষেক এবং মুখ্যমন্ত্রী দুজনাকারই সভা হয়েছে, তারা রোড শোটা খালি বাতিল করেছে, কিন্তু অন্য জায়গা থেকে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এরা তাদের সভাগুলো পর্যন্ত বন্ধ করেছে। হ্যাঁ, তাদের সভা, প্রচার সভা তারা বন্ধ করে দিয়েছেন, এবং সে রোড শোটা তাদের বন্ধ হয়েছে ঠিকই। কিন্তু একটা কথা, যে প্রধানমন্ত্রীর সভা হওয়ার কথা আছে 28 তারিখে, সেই সভা কতটা হবে উত্তর কলকাতায়, সেখানে সভা হওয়ার কথা। সেখানে তো আবার আরেকটা নতুন করে 144 এর একটা সেটা রোড শো এর ব্যাপারে, সভার সেখানে কোনো 144 ধারা নেই। সুতরাং সেখানে হতে সভাটা যদি মানে পরিস্থিতি কি থাকে, এই দুর্যোগপূর্ণ আবহাওয়া কতটা নিয়ন্ত্রণে আসে বা কতটা দিন মানে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, তার উপরে কিন্তু নির্ভর করবে
যে প্রধানমন্ত্রী সভা হবে কি হবে না। যদি দুর্যোগপূর্ণ আবহাওয়া হয় তাহলে প্রধানমন্ত্রী আমার মনে হয় সম্ভবত উনি আসতে পারবেন না তার নিরাপত্তার কারণে। কারণ দুর্যোগপূর্ণ আবহাওয়াতে কোনো যারা এই ধরনের যারা ভিভিআইপির মধ্যে পড়েন তারা তাদের হেলিকপ্টারই হোক অথবা তাদের বিমানই হোক, সেটা কিন্তু আমার মনে হয় সেটা কিন্তু সেখানে না চালানোর সিদ্ধান্তই নেওয়া হয়। ফলে প্রধানমন্ত্রী সভা এখনো পর্যন্ত যদিও সেটা নিয়ে কোনো কিছু বলা হয়নি, সেটা হয়তো আগামীকালের উপর নির্ভর করবে। বা আমি এবারে তোমাকে একটা জিনিস বিষয়ে প্রথম কথা হচ্ছে, আমি এবারে বিশিষ্ট সাংবাদিক তমন্নাস পণ্ডিতের কাছে জানতে চাইছি যে তুমি দীর্ঘ এতগুলো বছর ধরে, আমরা দেখো একটা সময় তোমাদের কাছ থেকেও আমাদের কাজ শেখা, চলতে চলতে তোমাদের কাছ থেকে শিখেছি অনেক কিছু। আজ এটা বলতে কোনো রকম কোনো ইয়ে নেই। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে তুমি এত বছর নির্বাচন করিয়ে এসছো এবং এইবারের যে নির্বাচন তুমি দেখলে, এবারের যে সপ্তম দফার যে নির্বাচন, তার থেকে ষষ্ঠ দফা পর্যন্ত নির্বাচন পেরিয়ে গেছে। গত লোকসভার নির্বাচন আর এই লোকসভার নির্বাচনের মধ্যে কতটা ফারাক তুমি দেখলে? না, এটা প্রথম ফারাক হচ্ছে একেবারে প্রথমেই যেটা বলা যায় চোখ বন্ধ করে, সেটা হচ্ছে এখনো পর্যন্ত অন্তত বেশিরভাগ জায়গাতেই প্রত্যেকটি ভোটার তার ভোটটা নিজের মতো দিতে পেরেছেন। এটা পশ্চিমবঙ্গে এটার বাম আমল থেকে শুরু করে কংগ্রেস আমলে আমরা শুনেছি, তখন অনেক কম বয়স, তখন শুনেছি যে কংগ্রেস আমলেও কিন্তু অনেকেই নিজের ভোট নিজে দিতে পারতেন না। এবং মূলত যে আজকের দিনে যেটা বুথ জ্যাম বা ছাপ্পা অথবা ভোট দিতে না দেওয়া বা কেউ যদি অনুপস্থিত থাকেন তার ভোটটা তার অনুপস্থিতিতে অন্য লোকের দিয়ে দেওয়া, এটা মূলত এই কালচারটা শুরু হয়েছিল কিন্তু কংগ্রেসের সময়ে। এবং অত্যন্ত ভালো ছাত্রের মতো বামেরা সেই কালচারটাকে খুব সুন্দরভাবে গ্রহণ করতে পেরেছিল। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে বামেদের একটা সংগঠন ছিল এবং ওদের রেগিংটা সায়েন্টিফিক রেগিং ছিল। হ্যাঁ, অনেক সায়েন্টিফিক ছিল। আরেকটা কথা, তাদের যথেষ্ট ভালো সংগঠন যেমন ছিল, তেমনি বিভিন্ন জায়গাতে একটা কথা মনে রাখতে হবে যে তখন বামেরা যখন মধ্য গগনে যখন নাচে, তখন কিন্তু তাদের বিরোধিতা করার মতো দল প্রায় পশ্চিমবঙ্গে ছিল না। কংগ্রেসের অত্যন্ত ক্ষয়িষ্ণু অবস্থায় ছিল। কংগ্রেস এক দুজন হয়তো কোনোভাবে জিতে আসতেন তারা, এবং অন্যান্য দলের প্রায় অস্তিত্ব ছিল না। বিজেপির তো ছিলই না, তৃণমূল কংগ্রেস তখন জন্মায়নি। কংগ্রেসের কিছু কিছু পকেটে, যেমন মালদাতে, যেমন জলপাইগুড়িতে উত্তরবঙ্গে, এইসব জায়গাতে কংগ্রেসের ভালো ফলাফল হতো এবং সেখানে তারা অনেক নির্বাচিত হতেন। এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু ফলে তাদের কিন্তু আর ছাপ্পা দেওয়ার বা বুথ জ্যাম করা প্রয়োজন পড়তো না, কারণ যেহেতু অন্য দলের কোনো প্রার্থী ছিল না, অন্য দলের কোনো অস্তিত্ব ছিল না, ফলে তারা নির্বিঘ্নে সকাল সকাল ভোটটা দিয়ে হয়তো দুপুরের বা তারপরেই ভোট শেষ হয়ে যেত, তারা বাড়ি চলে যেত। আমরা এটা দেখেছি এক সময়ে। কাঁকসা তখন দুর্গাপুরের মধ্যে ছিল এবং কাঁকসা একটা আলাদা বিধানসভা কেন্দ্র ছিল। আমরা সেই বিধানসভা কেন্দ্রে যখন আমরা যেতাম তখন সেখানে দেখতাম, এবং সেটা বেশিরভাগই আমরা জানি যে কাঁকসা মূলত সেটা আদিবাসীদের কেন্দ্র এবং এই সংরক্ষিত কেন্দ্র ছিল। ফলে সেখানে আমরা যেতাম, যখনই গিয়ে দেখতাম যে মোটামুটি 2:30-3টে বা তারও আগে সেখানে সমস্ত ভোট শেষ, বসে বসে সবাই এক খোশ মেজাজে বসে আড্ডা মারছেন। ভোটের সময় 5টা বাজে এবং সেখানে অন্য কোনো দলের প্রার্থী ছিল না। একবার দেখেছিলাম কংগ্রেসের কেউ একজন প্রার্থী দিয়েছিলেন, কিন্তু তার কোনো বুথে কোনো লোক ছিল না, কোনো এজেন্ট ছিল না। ফলে আমরা দেখেছিলাম যে 2-1জন যারা কংগ্রেসের সেখানে যারা ছিলেন সমর্থক, তাদেরকে ডেকে ডেকে বামপন্থীরা তাদেরকে দুপুরের খাবার খাওয়াচ্ছেন, আমরা এটা দেখেছি। ফলে এরপরে অনেকগুলো সমস্ত পরিবর্তন হয়ে গেছে। পরবর্তী ক্ষেত্রে
যে মানে আমরা আরেকটা জিনিসও আমরা দেখেছি যে পরবর্তী ক্ষেত্রে আমরা যেমন বুদ্ধদেব ভট্টাচার্যকে হারতে দেখেছি, কংগ্রেসের সময়ে আমরা কিন্তু জ্যোতি বসুর মতো দোর্দণ্ড প্রতাপ মানুষকেও আমরা হারতে দেখেছি আমরা বরানগরে, এবং বুদ্ধদেব ভট্টাচার্যকে আমরা সম্প্রতি যাদবপুরে হারতে দেখেছি। ফলে যে আজকের দিনে কোনো খুব বড় যারা খুবই বিশাল নামী ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা কিন্তু তাদের হয়ে দল যেভাবে খাটাখাটনি করে, ফলে তাদের মানে হারার সম্ভাবনাটা অনেক কম থাকে। এটা ধরে নেওয়া যায় যে তারা জিতবে। কিন্তু বামপন্থীদের আমি জানি না, পরের দিকে বামপন্থীদের সংগঠন যত ধীরে ধীরে যখন দুর্বল হয়েছে, তত বিভিন্ন জায়গাতে তাদের হারও আমরা দেখেছি। কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্মের পরে সেখানে ভোট বলতে যেটা মূলত যেটা বোঝা যায়, সেটা কিন্তু এই রাজ্যে কিন্তু মূলত যে প্রতিদ্বন্দ্বিতার ভোট, সেটা কিন্তু 1998-এর পর থেকে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের জন্মের পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ফলে এটাও যেমন ঠিক, তবু প্রথমত 2011 সালের পর থেকে যে নির্বাচনগুলো এই রাজ্যে হয়েছে, সেই নির্বাচনগুলো নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে অনেক ক্ষোভ বিক্ষোভ আছে। এবং তারপর ধীরে ধীরে যে, এবং আমরা জানি যে পঞ্চায়েত নির্বাচন, পুরসভা নির্বাচন, এগুলো নিয়েও কিন্তু বহু মানুষের ক্ষোভ বিক্ষোভ আছে। কিন্তু শেষ এখনো পর্যন্ত আমরা যেটা দেখেছি যে নির্বাচনে যতই ক্ষোভ বিক্ষোভ থাক, নির্বাচন তো নির্বাচনে তো মানুষ অংশগ্রহণ করে, কিন্তু মানুষ অংশগ্রহণ করতে পারে কি না, তার ভোটটা তার দিতে পারে কি না বা পারছে কি না, এটা নিয়ে এতদিন ধরে মানুষের মনে যে একটা বিভ্রান্তি ছিল। এইবারকার ভোটে অন্তত অনেক জায়গাতেই তারা নিজের ভোটটা নিজে দিতে পারছে বা পেরেছে। এটা অন্তত আমরা অনেকের মানে আমরা নিজেরা সাংবাদিক হিসাবে আমাদের অভিজ্ঞতা থেকে এটা আমরা কিন্তু বুঝতে পারছি। মানে এক কথায় মানুষ এবারে, মানে এবং তুমি শুধু তাই না, তুমি একটা ভোটার পার্সেন্টেজ যদি তুমি দেখতে যাও, শতাংশের হিসাব যদি তুমি ভোটের করো, তাহলে দেখবে যে অন্যবারের যে নির্বাচনগুলো হয়েছে তার তুলনায় শতাংশের হিসাবে কিন্তু অনেক বেশি ভোট পড়েছে। শতাংশের হিসাবে যেমন বেশি, অন্যান্য রাজ্যের বাইরে অন্যান্য যে রাজ্যগুলো আছে তার তুলনায় তো বেশি পড়েইছে। কিন্তু অনেক ক্ষেত্রে আবার যে বেশি পড়েছে তা নয়, অনেক ক্ষেত্রে 80% মতো ভোট আমরা গতকালের নির্বাচনে দেখেছি। কিন্তু আরও দেখা যায় যে অন্যান্য বার, বিশেষ করে পরিযায়ী যারা শ্রমিক, তারা অনেকেই তারা এবারে ভোট দিতে আসেননি। এটা একটা খুব বড় সংখ্যা। তারা যদি ভোটটা দিতে আসতেন, তাহলে আমার মনে হয় যে আরও কিন্তু কিছু শতাংশের বাড়তে পারত, 2-3 শতাংশ ভোট আরও বাড়তে পারত। তাও আমার মনে হয়েছে যে 80% ভোট, এবং এই ভোটটা দিতে এবং অত্যন্ত দ্রুত গতিতে কিন্তু ভোটটা কিন্তু হয়েছে। সকাল সকাল থেকেই মানুষ কিন্তু ভোটটা দিয়েছেন। ফলে মানুষের মধ্যে ক্ষোভ নেই। আরেকটা জিনিস কিন্তু খুব এটা দেখার মতো, যে পশ্চিমবঙ্গে কিন্তু মহিলাদের ভোট, তারা কিন্তু মহিলারা যেমন স্বতঃস্ফূর্তভাবে প্রচুর ভোট দিয়েছেন, তেমনি মহিলাদের কিন্তু মহিলা ভোটারদের সংখ্যাও কিন্তু বহু কেন্দ্রে কিন্তু প্রচুর বেশি আছে। এবং এটা কিন্তু যারা শাসক দল তাদের পক্ষে কিন্তু তারা হাসিটা চওড়া করতে পারছে, কারণ মহিলারা তাদের এই রাজ্যের যে বিভিন্ন প্রকল্প আছে, যেমন 100 দিনের কাজ, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, যেমন স্বাস্থ্যসাথী কার্ড, বা আরও কিছু যে সুবিধা যেগুলো আছে, সেগুলো সম্ভবত অনেক মহিলারই তাদের বেশ পছন্দের প্রকল্প, এবং তারা টাকাটা তো পাচ্ছেন, কন্যাশ্রী। ফলে তাদের দাবি শাসক দলের দাবি যে মহিলারা দুহাত ঢেলে তাদের আশীর্বাদ করছেন, এবং তারা এটা নিয়ে খুশি।
এবং যদিও এটা নিয়ে এখন 4 তারিখের আগে কিছু বোঝা যাবে না, তবে এটা একটা তাদের এটা প্রত্যেক দল তারা আশা করতেই পারে যে হ্যাঁ এটা আমাদের প্রাপ্য বা এটা আমরা পাচ্ছি এবার। এবং আমি তোমাকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমরা যখনই যে বিষয়টা নিয়ে কথা বলছি এখন খালি একমাত্র দুটো দল সংক্রান্ত বিষয় আমাদের মানে আমরা কেন যারা যেখানে আলোচনা করছে, যে সংবাদ সংস্থায় আলোচনা করছে, তারা এই আলোচনার মধ্যে খালি তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এই দুজনাকেই সামনাসামনি ধরে কাজ করছে। কিন্তু মাঝখান থেকে তুমি একটা জিনিস দেখো, মানে অলিখিতভাবে কংগ্রেস এবং বামের যে জোট বা বিভিন্ন কোথাও দেখা গেছে যে আইএসএফ তাদের জায়গা থেকে প্রার্থী দিয়েছে, বা কোথাও ফরওয়ার্ড ব্লক তার জায়গা থেকে প্রার্থী দিয়েছে, কোথাও নির্দলের তাদের প্রার্থী আছে। আমি যদি নির্দল এবং এই ভোটগুলোকে বাদই দিয়ে দিই, আমি যদি শুধু একমাত্র যদি এখানে বাম কংগ্রেসের জোটের কথা বলি, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাম কংগ্রেসের জোটটা কিন্তু একটা জায়গার ক্ষেত্রে হয়েছে। এখানে কত পার্সেন্ট ভোট আমরা যদি সুইপ করে যাই, যদি দেখো যে একটা 15%-এর মতন ভোট যেটা বামদের এবং কংগ্রেসের একদম মিলিত ভোট যেটা সুইং করে যায়, তাহলে কি এই যে দুটি মেন রাজনৈতিক দল তাদের মধ্যে একটা বাস্তব এমন একটা চিত্র দাঁড়িয়ে পড়বে? হ্যাঁ, মানে অনেকগুলো হিসেব পাল্টে যাবে, পাল্টে যেতে পারে এবং তার সেগুলো কিন্তু অনেকগুলো কেন্দ্র, এই ধরনের কেন্দ্র আছে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে বাম রাজনীতি করছেন এবং অত্যন্ত সততার সঙ্গে রাজনীতি করছেন এবং সাধারণ মানুষ তাদের দীর্ঘদিন ধরে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে এই রাজ্যে দেখে আসছে এবং অনেক ক্ষেত্রে তাদেরকে শ্রদ্ধাও করে আসছে। সেই রকম যেমন দমদমে বাম প্রার্থী সুজন চক্রবর্তী, যিনি তাদের কেন্দ্রীয় কমিটির সদস্য, সুজন চক্রবর্তী তিনি একটা হেভি ওয়েট বাম প্রার্থী বলে এটা মেনে ধরে নেওয়া যেতেই পারে একদম। এবং দমদমে কিন্তু একসময়ে বামেদের যথেষ্ট ভালো সংগঠনও ছিল। আবার অন্য দিক থেকে দেখতে গেলে দমদমে কিন্তু বিজেপির যথেষ্ট ভালো সংগঠন ছিল। বিজেপি আজকে তপন শিকদার পরবর্তী ক্ষেত্রে তপন শিকদার দিয়ে শুরু, তথাগত রায় থেকে আরম্ভ করে সবাই বিজেপির সমস্ত নেতৃত্ব কিন্তু একটা আলাদা জায়গা তৈরি করেছিল। এবং দমদমে আমি তোমাকে বলছি যে দমদমে এবং কৃষ্ণনগরে সত্যব্রত মুখোপাধ্যায় কৃষ্ণনগরে বিখ্যাত ব্যারিস্টার ছিলেন, তিনি কিন্তু আজকে যখন বিজেপির বেশিরভাগ লোক এই রাজ্যে নামই জানতো না, তারা কিন্তু এই রাজ্যে জিতেছিলেন। সত্যব্রত মুখোপাধ্যায় এবং তপন শিকদার এরা কিন্তু খুবই বিখ্যাত মানুষ হয়েছিলেন এবং এরা দুজনেই মন্ত্রী হয়েছিলেন কেন্দ্রীয় রাজ্যে। ফলে দমদমে কিন্তু বিজেপির একটা সামান্য হলো বিজেপির হয়তো পরবর্তী ক্ষেত্রে অনেকটা কমেছে, প্রভাব কমলেও মানে তৃণমূল কংগ্রেস আসার পরে, কিন্তু বিজেপির সেখানে কিছু সংগঠন আছে। ফলে দমদমের লড়াই অত্যন্ত একটা কঠিন লড়াই এবং অত্যন্ত আকর্ষণীয় লড়াই সাধারণ মানুষের কাছে। এবং যারা সেফোলজিস্ট এবং যারা এই ভোট নিয়ে চিন্তাভাবনা করেন তাদের কাছেও কিন্তু দমদম কেন্দ্র এটা কিন্তু একটা খুব মানে একটা তাদের কাছে অত্যন্ত মানে আগ্রহের বিষয় যে এই কেন্দ্রে অনেক কিছু ঘটতে পারে। এই কেন্দ্রে মানে সরাসরি শুধু দুটো দলের প্রার্থী বলে নয়, এই কেন্দ্রে হয়তো হিসেবটা কিন্তু পাল্টে যেতে পারে। শুধু ওই কেন্দ্র কারণ তুমি যদি দেখো মুর্শিদাবাদ, হ্যাঁ মুর্শিদাবাদেও তাই। মুর্শিদাবাদে বহরমপুর এবং মুর্শিদাবাদ এই দুটি কেন্দ্রের লড়াইটা কিন্তু এটাও কিন্তু একটা লড়াই যে কোনো সময় যে কোনো অর্থাৎ কাউন্টিং শুরু হলে এটা কিন্তু একটা অত্যন্ত আকর্ষণীয় একটা মানে লড়াই হতে যাচ্ছে এবং সাধারণ মানুষ কিন্তু অত্যন্ত আগ্রহের সঙ্গে কৌতূহলের সঙ্গে এটার জন্য অপেক্ষা করছেন যে সেখানে কি হতে পারে। না শুধু তুমি আমরা যদি কলকাতা বা দমদমের কথা যদি বলি, দমদম শুধু নয় বা যাদবপুর শুধু নয়, আমরা যদি একটু আমাদের এই দিকে দেখতে যাই তাহলে এই যে তুমি দুর্গাপুর বর্ধমান বা আসানসোল, এখানেও কিন্তু বাম প্রার্থী মানে বাম এবং কংগ্রেসের জোটে যারা প্রার্থী আছে তারাও কিন্তু তাদের মানে
যেভাবে তারা মানুষের কাছে পর্যন্ত পৌঁছেছে অবশ্যই তারা প্রচারেও যথেষ্ট ভালো প্রচার যে পার্সেন্টেজ ভোটটা তারা সেখান থেকে পাবে, এই ভোটটা তো একটা জায়গা থেকে মাইনাস হবেই। আসানসোল, দুর্গাপুর, শিল্পাঞ্চল এবং কাঁকসা থেকে আরম্ভ করে গলসি পর্যন্ত একসময় বামেদের গড় ছিল এগুলো। ফলে সেই হয়তো সেই সংখ্যাটা এখন আর নেই, কিন্তু কিছুটা হলেও সংখ্যা তো সেখানে আছে। সেখানে মানুষ তারা কতটা প্রভাব ফেলবে এই ভোট নিয়ে এবং তারা কতটা নির্ণায়ক শক্তি হবে, এটাও কিন্তু একটা বড় আগ্রহের বিষয়। বিশেষ করে আমি বলতে পারি আসানসোল কেন্দ্রে জাহানারা খান, তিনি প্রাক্তন এমএলএ এবং জামুরিয়া কিন্তু বামেদের একেবারে কঠিন সংগঠন ছিল। বামেদের রানীগঞ্জে অত্যন্ত কঠিন সংগঠন ছিল, বারাবণীতে যথেষ্ট ভালো সংগঠন ছিল, আসানসোল শহরে যথেষ্ট ভালো সংগঠন ছিল এবং খনি অঞ্চলে বামেদের যথেষ্ট ভালো সংগঠন ছিল। এখন এগুলো অনেকটাই হয়তো বিচ্ছিন্ন হয়েছে, অনেকটা শক্তি কমেছে, নেতৃত্বের অভাবে হয়তো অনেকগুলো সংগঠন অনেক জায়গাতে হয়তো সংগঠন সেরমভাবে আর সেই শক্ত ভিতের উপরে দাঁড়িয়ে নেই। কিন্তু মানুষ যদি বামেদের যদি কিছুটা হলেও যদি বামেদের যদি আশীর্বাদ করে, তাহলে কিন্তু অনেকগুলো কেন্দ্রে সেখানে কিন্তু মনে হয় যে হয়তো মানে যে মানে সেটার ফলাফলটা নিয়ে মানে একটা দ্বন্দ্বের জায়গা থেকে কি হচ্ছে, হ্যাঁ মানে একটা খুব আগ্রহের সৃষ্টি করবে মানুষের কাছে, কৌতূহলের সৃষ্টি করবে এবং তারা যদি নির্ণায়ক শক্তি হিসাবে যদি এগিয়ে আসে, তাহলে ফলাফলেও কিন্তু একটা খুব বড় প্রভাব পড়বে এবং কার ভাগ্যে জয়মাল্যটা পড়বে সেটা কিন্তু এখনই কিন্তু বোঝার কোনো উপায় নেই। আচ্ছা, আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা বিশেষ কিছু জায়গায়, যেমন যদি বলি যে গোটা বিধান মানে যে 42টা লোকসভা কেন্দ্রের যদি আখেরে যায়, প্রায় 8টা লোকসভা কেন্দ্রে আইএসএফ তাদের প্রার্থী দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে যেমন মুর্শিদাবাদের ক্ষেত্রে যদি বলা যায়, আমি ব্যক্তিগতভাবে মনে করি আইএসএফ এর খুব বড় নির্ণায়ক শক্তি হিসাবে আইএসএফ কে কেউ গ্রাহ্যের মধ্যে আমি তোমাকে বলি, শুধু মুর্শিদাবাদের কথাটা আমি এই জন্য বললাম যে মুর্শিদাবাদের মতন জায়গায় যেখানে বিশেষ সম্প্রদায়ের কিছু মানুষের বসবাসের সংখ্যাটা অনেক বেশি, সেইখানে ওখানে মোহাম্মদ সেলিম যেখানে মুর্শিদাবাদ থেকে দাঁড়িয়েছে, সেখানে আইএসএফ এরও প্রার্থী দেওয়া হয়েছে। এবং এই যে ভোট কাটাকাটির লড়াইটা, মানে একটা পার্সেন্টেজ, এবং আমরা যতটা জানি যে আইএসএফ এর একটা খুব ভালো, মুর্শিদাবাদেও তাদের একটা সংগঠন তারা ভালোভাবে তৈরি করতে পেরেছে। তো সেই জায়গায় এই যদি আইএসএফ এর একটা পার্সেন্টেজ অফ ভোট যদি তারা নিজেদের ঝুলিতে ভরতে পারে, তাহলে কিন্তু মোহাম্মদ সেলিমের এই যাত্রাটা মানে উতরানোটা কিন্তু খুব সমস্যার জায়গায় দাঁড়াবে। আমার এই ব্যাপারে আমার একটু সন্দেহ আছে, কারণ আইএসএফ কতটা ভোট কাটবে। এবং একটা কথা মনে রাখতে হবে যে মোহাম্মদ সেলিম তিনি কিন্তু শুধুমাত্র কিন্তু সংখ্যালঘু মানুষের ভোট পাবেন না। মোহাম্মদ সেলিম কিন্তু তিনি সংখ্যালঘু ছাড়াও অন্যান্য সম্প্রদায়ের যে মানুষ তাদের ভোটটাও কিন্তু তিনি পাবেন, যেটা আইএসএফ এর ক্ষেত্রে কিন্তু সেটা নয়। ফলে মোহাম্মদ সেলিমের পক্ষে আইএসএফ এর ভোট কাটাকাটিতে খুব একটা ক্ষতি হবে বলে আমার মনে হয় না। এবং প্রত্যেকটা কেন্দ্রেই আইএসএফ, আমার মনে হয় না আইএসএফ, প্রথমত হচ্ছে যে আইএসএফ একবার আজকে আইএসএফ এর যে একজন বিধায়ক আছেন, সেই একজন বিধায়ক তিনি হয়েছিলেন কিন্তু সম্মিলিতভাবে বাম, কংগ্রেস এবং আইএসএফ সম্মিলিতভাবে কিন্তু সহায়তা করার ফলে তিনি কিন্তু সেখানে বিধায়ক হয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে আমরা এই লোকসভা ভোটের আগে দেখলাম যে আইএসএফ তারা কিন্তু আর বামেদের সঙ্গে বা কংগ্রেসের সঙ্গে তারা কিন্তু জোট করতে রাজি হলো না। আমি জানি না এর পেছনে তাদের কি অঙ্ক আছে, কারণ আইএসএফ সংগঠন হিসাবে বা দল হিসাবে গোটা রাজ্যে প্রার্থী দেওয়ার নিশ্চয়ই ক্ষমতা তাদের নেই, খুব স্বাভাবিকভাবে তারা দেয়নি। এবং তারা কিছু তারা কেন্দ্রে প্রার্থী দিয়েছে, সেই কেন্দ্রে
সেই কেন্দ্রে তারা সেখানে যারা প্রার্থী দিয়েছে সেখানে কিন্তু আমার মনে হয় না তারা তাদের যে পার্সেন্টেজ যে শতাংশের ভোট তারা কাটবে সেটাতে খুব একটা প্রভাব পড়বে বলে আমার মনে হয় না। কারণ সংখ্যালঘু যারা আছেন তারা কিন্তু মূলত তারা তাদের যেটা তাদের শাসক দল, আমার মনে হয় যে শাসক দলের সঙ্গেই থাকবেন। আইএসএফ এর হয়তো কিছু পার্সেন্টেজ কমতে পারে, সেটা আমার মনে হয় না খুব বড় প্রভাবিত করবে। আইএসএফ এর একটা সমস্যা হচ্ছে যদি আইএসএফ যদি সেই একটা বিশেষ সম্প্রদায়ের ভোটের যদি ভাগ বসান তাহলে কিন্তু শাসক দলের পক্ষে সেটা কিন্তু অনেকটাই ক্ষতিকর। শুধু আরেকটা জিনিস তুমি যেটা বললে সেটা হচ্ছে যে বিশেষ সম্প্রদায়ের মানুষের কিছু ভোট যেটা যারা সরকারের মানে এক প্রেজেন্ট যে সরকার আছে তার দিকে শাসক দলের পক্ষেই যাবে। কিন্তু আবার এটাও দেখা যাচ্ছে এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সঙ্গে যখন কথা বলছি তাদের কাছ থেকেও যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে সবাই কিন্তু ওই একই মনোভাবাপন্ন নয়। তারা অনেক ভোটার রয়েছে যারা ভারতীয় জনতা পার্টির দিকেও ঝুঁকে আছে। হ্যাঁ, আমি সেটাই বলছি যে এটা তো সব মানে একটা ধরে নেওয়া হয় যে আইএসএফ এবং শাসক দলের সঙ্গেই একটা মানে মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা আছেন, এটা ধরে নেওয়া হয়। কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কিন্তু তারা অন্যান্য দলকেও তারা কিন্তু ভোটটা দেবেন। অন্তত এইবার তারা কিন্তু অনেক সব সময় যে শুধু সংখ্যালঘু প্রার্থী বা সংখ্যালঘু এতদিন যেটা তারা দিয়ে এসছেন যে দলকে, সেই দলের বাইরেও কিন্তু তারা কিন্তু অন্যান্য প্রার্থীকে কিন্তু তারা ভোটটা দেবেন। এটাই হচ্ছে এবারের ভোটের কিন্তু খুব বড় বিশেষত্ব। আমি তোমাকে এটা বলতে পারি, বিশেষ করে যারা শিক্ষিত পর্যায়ের মধ্যে পড়েন এই শ্রেণীর সংখ্যালঘু ক্লাসের মধ্যে, তারা কিন্তু একেবারে নিজের বিচার বিবেচনার উপরে নির্ভর করে ভোটটা দেবেন এবং তারা কাকে ভোট দেবেন এটা তাদের একেবারেই পছন্দ মতো প্রার্থীকে ভোট দেবেন। সেখানে আমার মনে হয় না যে একতরফাভাবে তারা কোনো নির্দিষ্টভাবে কোনো একটা সম্প্রদায়কে ভোটটা দেবে। একদম দাদা, আমরা আলোচনা তো ছিলই, আলোচনার মধ্যেই ছিলাম এবং পরিস্থিতি নিয়ে কোন দিকে যাচ্ছে সেটাও নিয়ে। কারণ এই যারা মূলত আলোচনা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে নিয়ে, দুটি রাজ্যের দুটি যে বড় দল যাদের মধ্যে এই প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু এখানে থেকে এই যে আরো যে দলগুলি রয়েছে তাদেরকেও কিন্তু বাদ দেওয়া যাবে না। তারাও কিন্তু লড়াইয়ের সম্মুখীন হয়েছে এবং তারা তাদের মতন করে তাদের নিজেদের মতন করে রাজনৈতিক যে এক কথায় যদি বলি যে গুটি সাজানো, তারা তাদের মতন করে গুটি সাজাচ্ছে। যাই হোক, আমাদের সময় আজকে শেষ। এই নিয়ে বিস্তর আলোচনা আবার আগামী দিনে করা যাবে। আপনাদের সকলকে বলি যে রুমেলের তাণ্ডব আশা করছি শুরু হয়ে গেছে, অল্প অল্প করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে ঝড় বৃষ্টি। এই পরিবেশ থেকে, এই পরিস্থিতি থেকে নিজেদেরকে সাবধানে রাখুন, শান্তিতে থাকুন, এই বলে আজকের অনুষ্ঠান শেষ করব। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।